দিনটা ছিল ৮ই জানুয়ারি ২০২৪। ২ রাত ট্রেন জার্নি করে বেলা ১১টা নাগাদ এসে হাজির হলাম উত্তরাখণ্ডের কুমায়ুনের অতি ব্যস্ত হলদওয়ানি স্টেশনে। ট্রেন এমনিতেই প্রায় ২ ঘন্টা লেট ছিল, তাই স্টেশনে নেমেই আর দেরি না করে একটা অটো ধরে ছুট দিলাম বাস স্ট্যান্ডের দিকে। কিন্তু গিয়ে দেখলাম আমার নির্ধারিত গন্তব্যের বাস অনেক আগেই চলে গেছে, আর কোনোই বাস নেই। তাই উপায় নেই দেখে একটা আলমোড়া যাওয়ার ছোট্ট লোকাল বাসে ভিড়ের মধ্যে ঠাসাঠাসি গাদাগাদি করে উঠে বসলাম। একটু পরেই ছেড়ে দিল বাস, আর হলদওয়ানি শহরের চৌহদ্দি পেরোতেই দৃশ্যপট বদলাতে শুরু করল। ক্যামেরা বার করে জানলা দিয়ে তাক করে বসলাম। বাইরে যখন এমন অপূর্ব দৃশ্য, তখন বাসের ভেতরটা কেমন ছিল দেখে নেওয়া যাক। বেশ কিছুক্ষণ এইভাবে চলবার পর দুপুর ২টো নাগাদ বাস এসে দাঁড়ালো একটা ছোট্ট ধাবার কাছে। ড্রাইভার আর কন্ডাক্টর বললেন এইখানেই দুপুরের খাওয়া সেরে নিতে। সকাল থেকে প্রায় কিছুই খাওয়া হয়নি, তাই ভেতরে ঢুকে কি কি পাওয়া যায় তার খোঁজ করতে গিয়ে দেখি সেই ধাবার পেছন দিকটায় একটা বারান্দা মতন জায়গা রয়েছে। আর সেখানে গিয়ে দাঁড়াতে যে দৃশ্য দেখলাম, তাতে চোখ, মন, হৃদয় সব একেবারে জুড়িয়ে গেল। বারান্দার ঠিক নিচেই পাথরের মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা পাহাড়ি নদী, আর তার ওপারে বিশাল সবুজ পাহাড়। খিদে পেয়ে গেছিল বেশ, তাই এই অপূর্ব সুন্দর পরিবেশে আর দেরি না করে খাবারের অর্ডার দিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর আবার বাস ছুটল আলমোড়ার উদ্দেশ্যে। এরপর প্রায় 4:30 নাগাদ আলমোড়া পৌঁছে ঠিক করলাম এইখানে কাছাকাছি যে কাসার পাহাড় এবং কাসার দেবীর মন্দির আছে, সেইখানেই যাব আপাতত। অতএব বাস স্ট্যান্ড থেকে একটা শেয়ার গাড়িতে চাপাচাপি করে আঁকাবাঁকা পাহাড়ি পথ দিয়ে ৮ ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম কাসার পাহাড়ের কাছে ছোট্ট জনপদে। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। জায়গাটা বেশ কস্টলি, তাই কিছুটা সস্তায় পাওয়া এখানকার হোস্টেলারের ডরমেটারিতেই সেদিনের মতন আশ্রয় নিলাম। আজ ৮ই জানুয়ারি ২০২৪। আমি আজকে কিছুক্ষণ আগে ৬টা নাগাদ এসে পৌঁছেছি কাসার দেবীতে, এবং এখানে এসে উঠেছি এখানকার হোস্টেলারে। তো এই জায়গাটাকে একটু সন্ধেবেলা, এখন বেশ ঠান্ডা। এখন কটা বাজে? এখন
খুব সম্ভবত 6:45 বোধ হয়। এইটা উল্টো দিকের একটা প্রপার্টি না বাড়ি কি জানি না। এবারে এই হোস্টেলের জায়গাটাকে একটু দেখাতে চাইছি। তারপরে নিচে গিয়ে এটা বেশ সুন্দরভাবে অনেকটা আমেরিকান ইউরোপিয়ান স্টাইলে বানানো, তাদেরই তৈরি করা। এরম ধরনের কনসেপ্ট আমাদের এখানকার কেউ করলে খুব ভালো হতো, কিন্তু যে কথা আমি বহুকাল ধরে বলে আসছি, কিন্তু সেরকম কিছু হয়নি। এত বিদেশি লোকেরাই এসে এই বিজনেসটাকে এভাবে চালু করেছে। খুব সুন্দর জায়গাটা। এটা এখানকার কমন খাবার জায়গা। এখানে আমার একটা পুল রয়েছে, ফুটবল গেম। এখানে একটা 10 বেডের রুম, দুটো করে বেড আছে গোটা রুমটায়। আমি এই জায়গাটা নিয়েছি, নিচের এই জায়গাটা। এই যে আমার ব্যাগ রয়েছে, খুব সম্ভবত এখানে আরেকজন রয়েছে। তবু জায়গাটা ভালোই কোজি। আর এখানে বেডে ডাবল বেড, ট্রেনে যেরকম করলাম, তবে আমি উপরে নিয়ে নিই, নিচের এই জায়গাটা আছে। যাচ্ছি এর ওপরের ফ্লোরে। এই পুরোটা উডেন কনস্ট্রাকশন। এবারে আমরা খুব সুন্দর করে বানানো জায়গাটা। দুটো রুম রয়েছে এদিকে, প্রত্যেকটা রুমের একটা খুব সুন্দর নাম। এটার নাম পঞ্চচুল্লি, এটার নাম চৌখাম্বা, এখন যদিও জানুয়ারি মাস, তবু
এখন প্রায় দেখা যাচ্ছে না। সকালবেলার দিকে আর একটু আগে আমি এসেছিলাম, তখন বেশ বেশ ক্লিয়ার ছিল। তবে ক্যামেরায় জুম করে যদি কিছুটা দেখা যায়, খুবই আবছা রয়েছে, চোখামাপিক। এইটা হচ্ছে হোস্টেলারের বাইরের দিকটা সকালবেলা। এই দিক থেকে এসছি আমি আলমোড়া থেকে। এবারে আমি সোজা রওনা দেবো এইদিকে কাসার দেবী টেম্পল, কাসার দেবীর মন্দির। এইখানে একটা ইম্পেরিয়াল হাইটস, এটা কি রয়েছে, মোস্ট প্রবাবলি এটা একটা প্রাইভেট প্রপার্টি নাকি গেস্ট হাউস, এই জাতীয় কিছু কিছু দোকান রয়েছে পাশাপাশি। এই হলো কাসার দেবী টেম্পলের গেট, কাসার দেবীর মন্দিরের গেট। একদম আমার হোস্টেলের থেকে কয়েক মিনিটের ডিস্টেন্স, কয়েক মিনিট মানে প্রায় 2 মিনিট মতন আসতে হয় মাত্র। এবার আমি এখান দিয়ে ওঠার চেষ্টা করি, এখান দিয়ে ঢুকে দেখি এটা কোথায় নিয়ে যাচ্ছে মন্দির। এই দিকটা আসল দিক কিনা জানি না, মেন গেটটা এটাই নাকি অন্য দিক দিয়েও যাওয়া যায়। তবে উঠে দেখা যাক। ওইখানে দূরে পিক দেখা যাচ্ছে, ক্যামেরাতে খুব সম্ভবত ধরা পড়বে না। এই রাস্তা ধরে, নিচের রাস্তা ধরে সোজা চলে গেলে হচ্ছে কৌশানি, বিনসার, এই সমস্ত জায়গা। বেশ খাড়াই রাস্তাটা, বেশ খাড়াই। এই রাস্তাটা দিয়ে এই সেই আমার অতি পরিচিত আর পুরনো প্রিয় গাছ। এখান থেকে তো মন্দিরের কিছু চিহ্ন দেখতে পাচ্ছি না, তবে রাস্তা একটা গেছে এখান দিয়ে ঠিকই। উপরের এই জায়গাটা কি সুন্দর, কি ভালো দেখাচ্ছে এখন রোদ পড়ে। আমার মনে হচ্ছে আমি ভুল রাস্তা দিয়ে, মানে মন্দিরের পেছনের দিকের কোনো রাস্তা দিয়ে উঠেছি। কারণ এতটা, যেখানে এত দর্শনার্থী আসেন রেগুলার, সেখানে এত স্টিভ এরকম শুনশান রাস্তা হবার কথা নয়, আর মন্দিরের গেটটাও এদিকে নয়। তাহলে আমি বরাবরের মতোই একটা অন্যরকম রাস্তা দিয়ে, যে রাস্তায় কেউ আসে না, কেউ চলে না, সেইখান দিয়ে এসেছি, এসে চলেছি মন্দিরের দিকে। খুব সম্ভবতই সামনে বোধহয় মন্দির রয়েছে। এই রাস্তাটা দারুণ। এইখানে আমরা দেখতে পাচ্ছি অভিলাষকে, যে আমার হোস্টেলের রুম পার্টনার, ডরমেটরির। ও এসছে এখন, দেখতে পেলাম। ও আজকেই ফিরে যাচ্ছে। সামনের রাস্তাটা এটা
আমি যে রাস্তা দিয়ে উঠছিলাম এটা তার পেছন দিক। যাই। চলতে চলতে দেখি আমার দিকটা দেখানো যায় কিনা কোনোভাবে। যদি এইভাবে দেখি তাহলে মোটামুটি এইরকমভাবে রাখলে আমি যে যাচ্ছি সেটা দেখা যাচ্ছে, এবং এটাকে আরেকটু যদি ঘুরিয়ে নিই ক্যামেরাটাকে তাহলে আরেকটুখানি ডেপথ পাবো, হ্যাঁ একটু লেন্থ পাবো, ডেপথ পাবো, তাহলে এটা বেশ ভালো একটা অ্যাঙ্গেল হচ্ছে আমার এই জার্নিটা দেখানোর জন্যে। ওকে, এখন চলেছি, সামনে আরেকজন সঙ্গী অভিলাষ এই রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে ও একা এসছে ব্যাঙ্গালোর থেকে। এখানে বেশ সুন্দরভাবে আজকের রোদ মাখা সকাল বেরিয়ে পড়েছি এখন কাসার দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এসেই মন ভালো হয়ে যাওয়ার একটা অবস্থা এখানে। কাল রাত্রিই হয়েছে, কিন্তু তখনও কিছু দেখতে পাইনি সেই অর্থে, কিন্তু এই জায়গাটা অসম্ভব অপরিসীম শান্তির। এখন যদিও এখানে লোকজন একটু বেশি হয়ে গেছে, এক সময়তে আরও নিরিবিলি ছিল এই জায়গা, তবে এখনও সেইখানকার পরিবেশের শান্ত নির্জনতা এখনও বেশ ভালো রকমই রয়েছে এই জায়গাতে। সামনে এই জায়গাটা উঠতে হবে, মন্দির ওইখানে। এটা একটা ওখানে পৌঁছানোর শর্টকাট রুট। ঘন্টার আওয়াজ পাচ্ছি, তার মানে অনেকটা কাছে এসে গেছি। মন্দিরের চূড়োর আগে মোবাইল টাওয়ারের চূড়ো চোখে পড়ছে ওইখানে। কালকে এখানে সকালবেলা রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে আসা সম্ভব, কিন্তু সন্ধেবেলা যদি আরতি দেখতে আসতে হয় তাহলে সেটা এই রাস্তা দিয়ে হবে না, সেটা অন্য কোনো রাস্তা নিতে হবে। অন্য রাস্তা মানে মেন রাস্তা ধরে ওই মন্দিরের কাছে যেতে হবে। অবশেষে ওই পাহাড় টপকে এখন নিচে পৌঁছেছি কাসার দেবী মন্দিরের একদম পাদদেশে। এইখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে উঠে উঠে যেতে হবে কাসার দেবীর মন্দিরে, এবং কাসার দেবীর মন্দিরের ওপরেও শুনলাম আরও একটু ওপরে উঠে সেখানে ভগবান শিবের মন্দির রয়েছে। অতি প্রাচীন জায়গা, এই জায়গা অতি প্রাচীন। যেরকম শুনলাম এখানে সন্ধেবেলার আরতি, ধ্বনি সমস্ত কিছুই অপার্থিব হয়। অবশ্যই তার অভিজ্ঞতা নেওয়ার। এইখানে মন্দিরের গেট, এখানে একটা বসার জায়গাও রয়েছে। এতখানি হেঁটে এসে কেউ ক্লান্ত হয়ে বসতে পারে এখানে। আজকেও কিছু দর্শনার্থী আসছেন। নিচের ওই জায়গাটায় ওইখানে একটা খাবার দোকান রয়েছে।
দেবী পার্বতীর অবতার কৌশিকী দেবীর এই মন্দির খুব কম করে হলেও 2000 বছরের পুরনো। পুরাণে কথিত আছে এইখানেই দেবী কৌশিকী দুর্গা অসুর শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। পুরাণের কাহিনী ছাড়াও এই মন্দিরের বিশেষত্ব হল একেবারে আধুনিক বিজ্ঞানের তথ্য অনুযায়ী কাসার দেবীর মন্দিরের এই অঞ্চল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের এমন এক বিশেষ মহাজাগতিক শক্তির ক্ষেত্র যা সারা পৃথিবীতে এইখানে ছাড়া একমাত্র ইংল্যান্ডের স্টোনহেঞ্জ এবং পেরুর মাচু পিচু অঞ্চলেই রয়েছে। বলা হয় এই কারণের জন্য এই অঞ্চলে এমন এক অদ্ভুত শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে যা এখানে বসে ধ্যান করলে আরও বেশি করে অনুভব করা যায়। এই কাসার দেবীর মন্দির আসলে একটা গুহা। এই গুহার মধ্যেই এটা একটা বিখ্যাত শক্তিপীঠ, সতীর শক্তিপীঠ এই কাসার দেবী। এই পাথরের ভেতরেই এই কাসার দেবীর মূর্তি রয়েছে। পরবর্তীকালে এই গুহাকে কেন্দ্র করে এই মন্দির স্থাপিত হয়েছে। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तु ते। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शुद्धिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता
नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। এবারে আমি কাসার দেবীর শিব মন্দিরে প্রবেশ করছি। অপূর্ব সুন্দর স্থাপত্য এবং তেমনই এখানকার পরিবেশ। এখানেও একটা বড় ঘন্টা রয়েছে। আবার সেই ঘন্টা বাজিয়ে কিছুক্ষণ তার নিচে দাঁড়াবো, তার রেশটা নিজের শরীরের মধ্যে, মাথার মধ্যে নেবার জন্য। প্রথমে ঢুকি ভৈরব মন্দির। এখানে ভৈরবের মূর্তি রয়েছে, যে মূর্তি সচরাচর দেখা যায় না। এখানে মূল শিব মন্দিরের দরজা তখন বন্ধ রয়েছে, তাই বাইরে থেকেই দর্শন করলাম। মন্দিরের ঠিক পাশেই খোলা চত্বরে রয়েছে একটি অদ্ভুত পাথরের মূর্তি, যা দেখে বসে থাকা সিংহ বলে মনে হয়। পরে জানতে পারলাম এই মূর্তির নাম শার্দুল, অর্থাৎ বাঘ। এটি পাওয়া গেছিল এই মন্দির তৈরির সময় নিচের একটা বড় পাথরের ওপরে। ওপরের শিব মন্দির এবং ভৈরব মন্দিরের চাতাল থেকে নেমে এসে এবারে আমি রওনা দিলাম নিচের সেই বিশাল ঝুলে থাকা পাথরটার দিকে।
একে তো এখানে তেমন কোনো বাঁধানো রাস্তা নেই, মাটি পাথর বালির পায়ে চলা পথ খাড়া নেমে গেছে নিচের দিকে। তার উপরে আবার মন্দিরে ঢোকার আগেই নিচে জুতো খুলে রেখে আসায় আমায় চলতে হচ্ছে সম্পূর্ণ খালি পায়ে। এখানে জুতো পরে আসার প্রয়োজন এমনিতে ছিল, তবে এখানকার লোকজন বা আগের কালে তো এই পথে সব খালি পাই যেত, সেই জন্য এইটুকু রাস্তা খালি পাই চলি। এই যে আমার পা, খালি পায়ে চলেছি এই পথ দিয়ে। আমি এইভাবে চলেছি এই পথটা, বেশ কিছুটা খাড়াই। हाँ जी, आप कहाँ से आए भैया? मैं बंगाल से हूँ जी। এই পাথরটার উপরে উঠছি, এখান থেকে একদম সোজা সামনে গেলে গভীর খাদ, সেই দিকেই এগোচ্ছি। একেবারে পাথরের মাথায় পৌঁছেছি। এখান থেকে নিচেটা দেখলে মন্দির থেকে নেমে হোস্টেলারের কাছে আসতে প্রায় 3:30 বেজে গেল। সকাল থেকে প্রায় তেমন কিছুই খাওয়া হয়নি, তাই চলে গেলাম পাশের একটা ছোট্ট ছিমছাম ক্যাফেতে। সেখানে খেলাম দারুণ সুস্বাদু আলু পরোটা, দই আর আচার দিয়ে। কিন্তু এর পরেই ঘটে গেছিল একটা দুর্ঘটনা। কাছাকাছি রাস্তায় হাঁটতে গিয়ে ছবি তুলতে তুলতে হঠাৎই পা মচকে পড়ে গিয়ে জোর চোট পেয়েছিলাম ডান পায়ের পাতায় আর ডান দিকের বুকের পাঁজরে। যাই হোক, সেই নিয়ে হোস্টেলে ফিরে কোনো মতে নিজের শুশ্রূষা করে ওষুধ খেয়ে প্রায় সন্ধেবেলা অন্ধকার পথ দিয়ে অতি কষ্টে হেঁটে গিয়ে আবার সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠে
উপস্থিত হয়েছিলাম কাসার দেবী মন্দিরের চত্বরে সন্ধ্যের আরতি দেখব বলে। কাসার দেবীর মন্দিরে একদম উপরে শিব মন্দিরে আরতি দেখতে এসেছিলাম। এবার এখান থেকে ফেরার সময় আবার নিচে দেবী মন্দিরে আরতি দেখতে যাচ্ছি। তার আগে এই উপর থেকে দেখা দূরে অসংখ্য আলোর মালা শহরের। পরের দিন সকাল, অর্থাৎ 10ই জানুয়ারি 2024। রাতে এখানে বেশ ঠান্ডা ছিল, তবে এখানে সকালবেলায় খুব সুন্দর মিঠে রোদ উঠেছে, তাই বেশ আরাম লাগছে। রাতে জোরালো ওষুধ খাওয়া আর রেস্ট নেওয়ার পর পায়ের আর বুকের ব্যথা কিছুটা কম। এবারে হোস্টেলের থেকে চেক আউট করে শেষবারের মতন এই অপূর্ব সুন্দর জায়গাটা আর একবার ঘুরে দেখে নিয়ে একটা শেয়ারের গাড়ি ধরে রওনা দিলাম আমার পরের গন্তব্যের দিকে। কোথায় চললাম এবারে, সেটা থাকবে এই ভ্রমণের ভিডিও সিরিজের দ্বিতীয় পর্বে।